নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সারদা মাতাল। তাহলে শুরু করি। গল্পের নাম সারদা মাতাল। সারদা মাতাল আমার বাল্যবন্ধু। শুধু বাল্যবন্ধুই নয়, আমরা উভয়ে এক গ্রামের অধিবাসী। ইআই বেলের উত্তরগামী লুপ্ত লাইন যে স্থলে অজয় নদ অতিক্রম করতে উদ্যত হয়েছে, তার অব্যবহিত পূর্ব দিকে নদীর উপকূলে আজকাল যে ৫-৭ ঘর ভগ্ন ও অর্ধভগ্ন কোঠাবাড়ির সমষ্টিরূপে একটি ক্ষুদ্র গ্রাম দেখা যায়, তথায় সুদূর অতীতকালে আমাদের বন্ধুত্বের সূত্রপাত। গ্রাম নগণ্য। যে সময়ের কথা বলছি তখন সেখানে স্কুল তো দূরের কথা, একটা চলনসই পাঠশালা পর্যন্ত ছিল না। আমাদের পাঠগ্রহণ চলত গৃহে, সকাল সন্ধ্যায় অভিভাবকদের নিকট যৎসামান্যর তালে, এবং গৃহের বাইরে সারাদিন অজয়ের তীরে তীরে, বনে জঙ্গলে, প্রকৃতির পাঠশালায় আড়া ঠেকার বেয়ারা ছন্দে। এরূপ শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় যতটা, পুরুষ মানুষ ততটা হওয়া যায় না। সুতরাং আমাদের বংশের ও গ্রামের চিরাচরিত প্রথা অনুযায়ী সারদা এবং আমি বিদ্যা অর্জনের উদ্দেশ্যে অল্প বয়সেই বর্ধমান শহরের একটি গৃহে বাসা বাঁধলাম। বাসা আমাদের জন্য নতুন করে বাঁধতে হয়নি। বহুদিন থেকে এই বাসাটি আমাদের এবং আমাদের আশেপাশে ২-৩খানা গ্রামের অধিবাসীদের জন্য বাঁধা আছে। স্কুল কলেজের ছাত্র থেকে আরম্ভ করে আপিসের কেরানি, মামলা মকদ্দমাকারীর দল, বিবাহ উপনয়নের বাজারকর্তা পর্যন্ত যার যখন এবং যেমন প্রয়োজন এ বাসায় এসে আশ্রয় নেয়। তারপর প্রয়োজন শেষ হলে প্রস্থান করে। এন্ট্রান্স পাশ করে ফার্স্ট আর্টস পড়তে পড়তে একদিন সারদার এ বাসার প্রয়োজন শেষ হলো। একসঙ্গে রেল কর্মচারী দুহিতা আর রেলের চাকরি লাভ করে বাসা ছেড়ে সে চলে গেল। বছর ১৫ পরের কথা। আমি তখন পাটনার দেওয়ানি আদালতে ওকালতি করি। বছর ১০ পশার একরকম জমিয়ে নিয়েছি। কোর্ট থেকে ফিরে মুখ হাত ধুয়ে সবে মাত্র জলযোগে বসেছি, এমন সময়ে বাইরে ডাকাত পড়াপড়ি চিৎকার। কিষ্ট, কিষ্ট, কিষ্টরাম আছিস নাকি রে? চকিত হয়ে উঠলাম। কিষ্টরাম আছিস নাকি রে বলে পাটনা শহরে আমাকে কে ডাকে? মক্কেলরা কিষণরামবাবু বলে ডাকে, বাঙালিরা ডাকে কৃষ্ণরামবাবু, বড় জোর কেষ্টরামবাবু বলে। কিষ্টরাম তো মথুরার ডাক নয়, এ যে একেবারে ব্রজের ডাক। কণ্ঠস্বরও যেন পরিচিত মনে হচ্ছে, কিন্তু ঠাহর করতে পারছি না ঠিক। যাই বলে উচ্চস্বরে সাড়া দিয়ে খাদ্যদ্রব্য অভুক্ত রেখে তাড়াতাড়ি উঠে পড়লাম। গৃহিণী ছিলেন কাছেই, ব্যস্ত হয়ে উঠলেন। ও কি, উঠছ কেন? অসময়ে কে এসে হাজির হলো, কতক্ষণ জ্বালাবে, খেয়ে তারপর যেও। বললাম, খেপেছ? কোন এক ব্রজের বালক এসে ডাক দিয়েছে, কিষ্টরাম কখনো নিশ্চিন্তি হয়ে খেতে পারে? মুচকি হেসে গৃহিণী বললেন, নামটা তাহলে পছন্দ হয়েছে দেখছি। খুব বেশি রকম পছন্দ হয়েছে বলে দ্রুত পদে প্রস্থান করলাম। বাইরে এসে দেখি সারদা। তার আকৃতি দেখে বিস্মিত হলাম। ছেলেবেলায় সারদা ছিল কৃশ ও দীর্ঘ। পরিহাস করে আমরা ছেলেবেলায় তাকে জিএল অর্থাৎ জিওমেট্রিক্যাল লাইন বলতাম। সেই অতি দীর্ঘতায় কেমন করে কোথা থেকে একরাশ মাংসের আমদানি হয়ে এখন সে হয়ে উঠেছে 10 আশই। নিকষ কৃষ্ণ দেহের শীর্ষদেশে ভ্রমর কৃষ্ণ হাফ বাবরি চুল।
পান খেয়েছে বোধ করি, একসঙ্গে ৩-৪ খিলি। মুখের 2 কষ বেয়ে পিকের দরানি নেমেছে লাল রঙের। হিসাব মতো সারদাকে না চিনতে পারাই উচিত ছিল, যদি না তার অদ্ভুত উজ্জ্বল জলজলে চোখজোড়া তাকে শনাক্ত করিয়ে দিত। সবিস্ময়ে বললাম, এ কি, হঠাৎ সারদা কোথা থেকে রে? অট্টহাস্য করে উঠে সারদা বললে, অবাক হচ্ছিস বটে। জামালপুর থেকে 1 লাফ মেরে তোর মাথা ডিঙিয়ে একেবারে দানাপুরে এসে বসেছি। বদলি হয়ে এসেছিস? কুঞ্চিত চক্ষে স্মিত মুখে সারদা মাথা নাড়লে। তা এতদিন আসিসনি কেন? নিমেষের মধ্যে সারদার কুঞ্চিত চক্ষু গোল গোল হয়ে উঠল। ওই কেমন বেকুবের মতো কথা বলে দেখো। ডান হাতের পঞ্চাঙ্গুলি আমার দিকে স্থাপিত করে বললে, 5 দিন সবে এসেছি, তার মধ্যে 4 দিন গেল সংসার পাততে, 5 দিনে আপিস কামাই করে তোর কাছে হাজির হয়েছি, আর বলছিস কি না এতদিন আসিসনি কেন? বললাম, তাহলে ঠিক আছে, বস সারদা বস। দুখানা চেয়ার নিয়ে দুজনে মুখোমুখি উপবেশন করলাম। সারদা বললে, পাটনায় এসে তুই কিন্তু একদম গরু বনে গেছিস কিষ্টরাম। হাসি মুখে বললাম, কেন রে, আমাকে গরু খোঁজা করতে হয়েছিল নাকি? সারদা ফুঁসিয়ে উঠল, ওহ, সে কথা আর বলিস কেন। যাকে তোর ঠিকানা শুধাই সেই মাথা নাড়ে, বলে জানি নে। শেষকালে বুদ্ধি করে আদালতে গিয়ে বার লাইব্রেরির কেরানির কাছ থেকে তোর ঠিকানা নি। তারপর খুশি হয়ে আত্মারামকে 13.25 আনার সিন্নি চড়িয়ে তোর কাছে হাজির হয়েছি বলে উচ্চস্বরে হেসে উঠল। বললাম, তা বুঝেছি, আত্মারামের মুখ থেকে এখনো সিন্নির গন্ধ ছাড়াচ্ছে। সারদার মুখে নিঃশব্দ হাস্য উদ্ভাসিত হয়ে উঠল। বললে, খোসবায় পাচ্ছিস নাকি? তবুও তোর ভয়ে একরাশ জর্দা দিয়ে খিলি 4 পান চিবুতে চিবুতে এসেছি। কিন্তু শাক দিয়ে কি মাছের গন্ধ ঢাকা চলে রে ভাই? বদবু ছাপিয়ে খুশবু বেরোবেই বলে পুনরায় উচ্চ হাস্য করে উঠল। বললাম, মদ ধরলি কবে? বিস্ময়ে সারদার চক্ষু কুঞ্চিত হয়ে উঠল। বললে, এই দেখো আহাম্মুকের মতো কথা বলে। ছাড়বার সময় হলো আর বলে কি না মদ ধরলি কবে? তুই ধরেছিস? অনুশোচনার আর্তকণ্ঠে বললাম, না ভাই, এ পর্যন্ত ধরে উঠতে পারিনি। আমাদের পয়সায় ধানের ব্যবস্থা উচিত মতো হতে পারে না, তা আবার ধান্যেশ্বরী। তোর মতো তো আর রেলের কাঁচা পয়সা নয়। সন্তোষসূচক ঘাড় নেড়ে সারদা বললে, সে কথা মিছে বলিসনি। মালবাবু হয়ে কাঁটার পাশে বসতে পারলে দিনান্তে 10 টাকা গালাগাল কেষ্টরাম, গালাগাল। মাস কাবারে মাইনেটা ঠেকে উপরির মতো বলে হা হা করে হাসতে লাগল। সারাদিন আদালতে চেঁচামেচি করে ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরে খেতে বসব, এমন সময়ে অকস্মাৎ সারদার আবির্ভাব। পেটের মধ্যে দুর্বিনীত ক্ষুধা অসম্ভব রকম দাপাদাপি লাগিয়েছে। এর একমাত্র প্রতিকার সারদাকে শরিক করে কিছু খেয়ে নেওয়া। বললাম, সারদা, কি খাবি বল? সারদা বললে, চাট। বিস্মিত হয়ে বললাম, চাট? চাট আবার একটা খাবার নাকি? সারদা বললে, এই অবস্থায় ওর চেয়ে ভালো খাবার আর নেই রে ভাই কেষ্ট। ঘোড়া খায় চানা আর মাতাল খায় চানাচুর। তারপর কতকটা সুর সংযোগে আবৃত্তি লাগালে, চানাচুর ঘুগনি দানা, নেই তো ঘরে কিনে আনা, 2-4 আনার কিনে আনা। বুঝলাম সারদার নেশার বাতাস লেগেছে।
খালি পেটে থাকলে হু হু করে বেড়ে উঠবে। তাড়াতাড়ি পাশের ঘরে দুজনের জায়গা করলাম। সারদার পাতে চাট থেকে চাটনি কিছুরই অভাব দেখা গেল না। ডজন তিনেক লুচি এবং তদনুযায়ী আনুষঙ্গিকের সদ্ব্যবহার করে বৈঠকখানায় ফিরে এসে চুরুট ধরালে। তারপর একটা বিকট আয়তনের ঢেঁকুর তুলে লাঠি বাগিয়ে ধরে উঠবার উপক্রম করলে। বললাম, উঠবার মতলব নাকি? সারদা বললে, হ্যাঁ ভাই, এক্কাওয়ালার সঙ্গে করার আছে। রাত 9টার মধ্যে দানাপুরে ফিরতে হবে। বিস্মিত হয়ে বললাম, বরাবর এক্কা আছে নাকি সঙ্গে? আছে বই কি, ওই এক্কালাই তো তোর বাসা খুঁজে বার করলে। এখন বরাবর বাসায় ফিরবি তো? মাথা নেড়ে সারদা বললে, বরাবর বাসাতেই ফিরব, তবে এক জায়গায় মিনিট 10 বিলম্ব হবে। 13.25 আনার এক দফা সিন্নি চড়িয়ে নেব। কেন, আত্মারাম এখনো ঠান্ডা হননি নাকি? হেসে উঠে সারদা বললে, বেকুবের মতো কথা শোনো। আরে আত্মারাম ঠান্ডা মেরে যাচ্ছে বলেই তো আর এক দফা সিন্নি চড়িয়ে গরম করে নিতে হবে, তবে না পুরো মৌজে বাসায় পৌঁছে আমার এই লাঠিতে আর কাদুর ঝাঁটায় লড়াই চলবে। কাদুকে? কাদু আমার স্ত্রী বটে, পুরো নাম কাদম্বিনী। বিস্মিত হয়ে বললাম, তোর স্ত্রী তোর সঙ্গে ঝাঁটা নিয়ে লড়াই করে? উচ্ছ্বসিত হয়ে উঠল সারদা। করবে না? আলবাত করবে। মাল টেনে বাড়ি ঢুকে আমি তার 14 পুরুষকে উদ্ধার করব, আর সে ছেড়ে কথা কইবে? তবে আবার লাঠি নিয়ে লড়াই বাঁধাস কেন? সারদার মুখে নিঃশব্দ হাস্য ফুটে উঠল। ওটা বুঝলি নে, লাঠি দিয়ে ভয় দেখাই আর ঝাঁটা থেকে দেহ রক্ষে করি। তবে মৌকা মাফিক এক আধ ঘা বসিয়েও যে দিই না তা নয়। তারপর জিভ কেটে মাথা নেড়ে বললে, কিন্তু তাই বলে জোরে নয়, আস্তে। আটকুরির বেটিকে ভালোবাসি কিষ্টরাম। হঠাৎ তার কণ্ঠস্বর গদগদ হয়ে এলো। বললাম, তুই আমাকে কথায় কথায় বেকুব বলছিস? তুইও তো কম বেকুব নোস। ভ্রু ভঙ্গ ভরে সারদা বলল, কেনে? তোর বউ আটকুরির বেটি কেমন করে হবে? সদর্পে আমার প্রতি কঠোর দৃষ্টিপাত করে সারদা বললে, কেনে, ওর যে একটিও সন্তান হয়নি? কিন্তু সে কারণে তোর শাশুড়িকে আটকুরি বলছিস কেমন করে? সারদার মুখে চোখে বিস্ময়ের পরিসীমা রইল না। তীব্র কণ্ঠে বললে, এই দেখ, বেকুবের মতো শাশুড়িকে এর মধ্যে টেনে আনে। আমি কি এ পাপ মুখে শাশুড়ির নাম একবারও করেছি? স্ত্রী আটকুরির বেটি হলে শাশুড়ির আটকুরি না হয়ে উপায় নেই, এই অতি স্থূল যুক্তিটি উপস্থিত যে করেই হোক সারদার মস্তিষ্ক থেকে বিদায় গ্রহণ করেছে। সুতরাং প্রসঙ্গ পরিবর্তিত করে বললাম, তোর বউয়ের আদৌ সন্তান হয়নি নাকি সারদা? নিমেষের মধ্যে সারদার কঠোর মূর্তি মোলায়েম হয়ে গেল। সন্তোষ স্নিগ্ধ কণ্ঠে বললে, আদৌ হয়নি কিষ্ট। আর কোনো গুণ না থাকুক, শালির ওই গুণটি আছে, আমাকে ঝরঝরে রেখেছে, ঝামেলায় ফেলেনি। বলে হুড়হুড় করে চেয়ার সরিয়ে উঠে পড়ল। স্ত্রীকে শালি বলে উল্লেখ করলে খানিকটা অসঙ্গতির দোষ হয়, সারদার মস্তিষ্কের বর্তমান অবস্থায় সে কথা উত্থাপন করতে সাহস করলাম না। শালির বোন শালি না হয়ে শালা হবে নাকি? বলে হয়তো আমাকেই বেকুব বানিয়ে বসত। রাজপথ পর্যন্ত সারদাকে এগিয়ে দিয়ে এলাম। সারদার এক্কা পথের ওপারে খোলা মাঠে অপেক্ষা করছিল। এরপর ছুটি ছাটার দিনে সারদা মাঝে মাঝে আসতে লাগলো। আমিও একদিন তার বাসায় গিয়ে বেরিয়ে এলাম।
তখনকার দিনে বন্ধু পত্নীরা সাধারণত পর্দানসিনী ছিল। দ্বারান্তরাল থেকে দেহের অথবা অবগুণ্ঠনের তলা থেকে মুখের যেটুকু পরিচয় পাওয়া যেত তারই উপর তাদের বিষয়ে ধারণা গড়ে তুলতে হতো। সেই রকম ধারণার সাহায্যে সারদার স্ত্রী কাদম্বিনীকে দেখে আমার আকাশের কাদম্বিনীর মতোই মনে হয়েছিল। শুধু দেহের রঙের শ্যামলতাতেই নয়, অবগুণ্ঠন প্রান্তবর্তী ওষ্ঠাধরের কচিত মৃদু স্ফুরণেও। এরূপ স্ত্রীর উপর সারদার কতটা নেশা ছিল ঠিক বলতে পারি নে, কিন্তু মদ ছাড়া তার আর এক প্রবল নেশা ছিল দাবা খেলার। দাবা খেলায় সে ছিল নিপুণ খেলোয়াড়, বিশেষত বোরের খেলা। সে এমন সাংঘাতিকভাবে খেলতে পারত যে তার বোরের সম্মুখের কোনাকুনি দুটো ঘরে এসে প্রাণ হারাবার আশঙ্কায় প্রতিপক্ষের হাতি ঘোড়া বলগুলো সর্বদা সিঁটিয়ে থাকত। সে বলতো, রাজাকে মাত করবার সর্বোত্তম মাত হচ্ছে বোরের চালে মাত। দেখতে দেখতে দাবা খেলা জমে উঠল। প্রথমে সারদা আমাকে নিয়েই খেলতে বসত, তারপর একে একে অনেক খেলোয়াড় জুটতে লাগলো। ছুটির দিনগুলো সারদা সাধ্যমতো বাদ দিত না। প্রথম দিকে খেলাটা আমার বৈঠকখানার পাশের ঘরেই বসত, কিন্তু ক্রমশ সারদার দাবা খেলার খ্যাতি ছড়িয়ে পড়তে দিকে দিকে তার ডাক পড়তে লাগল। বৎসর দুই এইভাবে চলার পর একদিন সারদা তার অফিসে এক অভাবনীয় কাণ্ড করে বসল। পূর্বরাত্রে টানটা বোধহয় একটু অতিরিক্ত মাত্রায় বেশি হয়ে গিয়েছিল। সে যখন অফিস যেতে উদ্যত হলো তখনও সম্পূর্ণভাবে খোঁয়ারি ভাঙেনি। শরীর ম্যাজ ম্যাজ করছে, মন অবসন্ন, শুয়ে পড়বার জন্য শয্যা অসম্ভব রকম আকর্ষণ করছে। এ অবস্থায় কাদম্বিনী অফিস কামাই করবার পরামর্শ দিলে। পরামর্শটা বোধহয় সুপরামর্শই ছিল, কিন্তু অফিসে সেদিন জরুরি কাজ আছে, কামাই করা সারদা সমীচীন মনে করলে না। খোঁয়ারি ভাঙবার জন্য সে নূতন করে আরেকটু মদ খেয়ে নিয়ে কাদম্বিনীকে বললে, কোনো চিন্তা নেই কাদু, ঘণ্টা দুয়ের মধ্যে ধাতস্থ হয়ে যাব। কিন্তু ঘণ্টা দুয়েকের অনেক পূর্বেই সংকট দেখা দিলে। যে জরুরি কাজের জন্য অফিসে যাওয়া তাই হলো কাল। অফিসে পৌঁছবার মিনিট 10 মধ্যে ছোট সাহেব হ্যামিল্টনের ঘরে ডাক পড়ল সেই জরুরি কাজের সম্পর্কে। হ্যামিল্টন নূতন লোক, মুড়ি মিছরির পার্থক্য জানে না, দেহ একটু দুর্বল, মেজাজ কিন্তু চতুর্গুণ কড়া। নূতন মদের কল্যাণে সারদার মেজাজ তখন বেশ একটু রঙিলা হয়ে উঠেছে। একজন সহকর্মী বললে, কোনো ছুতো করে কিছুক্ষণের জন্য গা ঢাকা দিন সারদা বাবু, এ অবস্থায় সাহেবের কাছে যাবেন না। সারদা বললে, কেন, মদ খেয়েছি বলে? কিন্তু তার বাবার পয়সায় তো খাইনি, নিজের পয়সায় খেয়েছি, তবে অপরাধটা কোথায়? মস্তিষ্কের তরল অবস্থায় এই যুক্তিটা সারদার যথেষ্ট জোরালো বলে মনে হলো, এবং এর দ্বারা হ্যামিল্টনের সন্তুষ্ট না হয়ে উপায়ন্তর থাকবে না মনের মধ্যে এই প্রতীতি ভরে নিয়ে ফাইল হস্তে সে হ্যামিল্টনের নিকট উপস্থিত হলো। মনে করলে যুক্তিটা তিক্ত অবস্থার জন্য ফেলে না রেখে আগে ভাগেই সেরে ফেলা ভালো। স্যার, মুখ দিয়ে ভক ভক করে নির্গত হচ্ছে দেশি মদের উৎকট দুর্গন্ধ। হ্যামিল্টন একটা ফাইলে নিমগ্ন ছিল। মুখ তুলে চেয়ে দেখে কঠোর স্বরে বললে, তুমি মদ খেয়েছ? কুঞ্চিত চক্ষে শান্ত কণ্ঠে সারদা বললে, ঠিক সেই কথাটাই বলতে যাচ্ছিলাম, খেয়েছি, কিন্তু নিজের পয়সায় খেয়েছি, তোমার বাপের পয়সায় খাইনি। সারদা মনে করলে
সে মাত্র একটি সরল সত্যের উল্লেখ করছে। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে হ্যামিল্টন চিৎকার করে উঠল, হোয়াট? ইউ ডিয়ার সে লাইক দ্যাট ড্যামড সোয়াইন? ফাইলটা টেবিলে রেখে তেমনি শান্ত কণ্ঠে সারদা জবাব দিলে, এ সোয়াইন ডাজ নট ড্রিঙ্ক ওয়াইন, বাট আ জেন্টলম্যান ডাজ। মার মুখ হয়ে হ্যামিল্টন এগিয়ে এলো। গেট আউট অ্যাট ওয়ান্স অর আই কিল ইউ। কিন্তু হায়, হ্যামিল্টন যদি তখন স্বপ্নেও জানত কোন কদর্য বিপদের মধ্যে এগিয়ে আসছে, তাহলে এগোনোর পরিবর্তে বোধহয় 2-4 হাত সে পেছিয়েই যেত। ঘুষি পাকিয়ে সে কাছে আসা মাত্র বিস্ময়কর ক্ষিপ্রতার সঙ্গে 2 বাহু দিয়ে তাকে সাপটে জড়িয়ে ধরে সোহাগ স্নিগ্ধ কণ্ঠে সারদা বলে উঠল, ইউ কাম টু কিল দ্য সোয়াইন, বাট দ্য সোয়াইন উইল কিস ইউ ডার্লিং। মদের বিকট গন্ধ থেকে এবং তদপেক্ষা স্থূলতর বিপত্তি থেকে আত্মরক্ষার জন্য মস্তক বারংবার যথাসম্ভব পশ্চাতে এপাশ ওপাশ সরাতে হচ্ছিল বলে হ্যামিল্টন নেশার দ্বারা পুষ্টতর সারদার স্বাভাবিক শক্তিকে পরাভূত করতে বাগ পাচ্ছিল না। উপায়ন্তর না দেখে সে চাপরাশি চাপরাশি বলে চিৎকার করতে লাগল। উত্তেজনাপূর্ণ কথাবার্তার আভাস পেয়ে চাপরাশিরা বারান্দা থেকেই বুঝেছিল ভিতরে একটা বিতণ্ডা চলেছে। সাহেবের উৎকণ্ঠিত ডাক শুনে দ্রুত পদে ঘরের ভিতরের উপস্থিত হয়ে জন 2 মিলে হ্যামিল্টনের দেহ থেকে সারদাকে জোর করে ছিনিয়ে নিলে। ক্রোধে ও অপমানে হ্যামিল্টনের মস্তিষ্ক টকবক করে ফুটছিল। সুযোগ পেয়ে সে উন্মত্তভাবে সারদাকে আক্রমণ করে পেটে একটা ঘুষি বসিয়ে দিলে। আঘাতটা হলো গুরুতর। কোঁক করে একটা শব্দ করে সারদা মেঝের উপর নেতিয়ে পড়ল। তারপর একটু বাদে অল্প অল্প রক্ত বমন আরম্ভ করলে। চাপরাশিদের মধ্যে একজন বলে উঠল, মর গিয়া সারদা বাবু। সঙ্গে সঙ্গে সমস্ত অফিস জুড়ে হল্লা উঠে গেল। হ্যামিল্টনের উপরওয়ালা চিফ ইঞ্জিনিয়ার প্রেস্টন ঘটনাস্থলে ছুটে এলেন। তৃতীয় দিনে সারদা হাসপাতাল থেকে অফিসে 1 মাস ছুটির দরখাস্ত আর চাকরিতে ইস্তফার চিঠি দিলে। আর 3-4 দিন পরে 10,000 টাকার ড্যামেজ দাবি করে সারদার পক্ষ থেকে হ্যামিল্টনের নামে আমি রেজিস্ট্রি চিঠি পাঠালাম। উকিলের চিঠি পেয়ে হ্যামিল্টন ব্যস্ত হয়ে প্রেস্টনের শরণাপন্ন হল। প্রেস্টন সারদাকে নিজের গৃহে ডাকিয়ে পাঠিয়ে ব্যাপারটা মিটিয়ে নেবার জন্য আর ইস্তফার চিঠি প্রত্যাহার করবার জন্য অনুরোধ করলে। বললে, হ্যামিল্টনের অবশ্য অন্যায় হয়েছিল, কিন্তু প্রথম অপরাধ তুমিই করেছিলে। যাই হোক, হ্যামিল্টন দুঃখিত আর সে কথা তোমার কাছে প্রকাশ করতে রাজি। কাজের লোক বলে প্রেস্টন সারদাকে ভালোবাসত। চাকরি না ছাড়বার জন্য সে তাকে চেপে ধরলে। সারদা কিন্তু সম্মত হলো না। বললে, মিস্টার হ্যামিল্টনের আমার কাছে দুঃখ প্রকাশ করবার দরকার নেই, কিন্তু স্যার, চাকরি আমি আর করব না। আমার দুর্বল লিভারে চোট লেগেছে। ডাক্তার বিশেষ সাবধানে থাকতে বলেছে। যে কোনো মুহূর্তে স্রাব আরম্ভ হয়ে জীবন সংশয় হতে পারে। আমার প্রতি আপনার দয়া অসীম। মেডিকেল অজুহাতে আমার হাফ পেনশনের ব্যবস্থা করিয়ে দিন। অগত্যা সারদার পেনশন হয়ে গেল। পেনশন নিয়ে কিন্তু বিপদে পড়ল সারদা। নেশায় আর নিদ্রায় রাত একরকম কেটে যায়, দিন কিন্তু কিছুতেই কাটতে চায় না। অফিসের সময় হলে বেলা 10টা থেকে গৃহ যেন কামড়াতে থাকে। অবশেষে দাবা খেলার নেশার মধ্যে সে খুঁজে পেলে এই বিপদ থেকে উদ্ধারের পথ। প্রত্যহ বেলা 10টার সময় যথারীতি আহার করে দানাপুর থেকে বেরিয়ে পড়ে মুরাদপুরে আমার বাসায় উপস্থিত হয়। তখন আমার আদালতে যাবার সময়।
সমস্ত দিন খবরের কাগজ আর বই পড়ে কাটায়। বেলা 4টে থেকে 1-8জন করে দাবা খেলোয়াড় আসতে থাকে, খেলা জমে ওঠে। সন্ধ্যার পর অবসর থাকলে আমিও মাঝে মাঝে 1-8 দান বসি। তারপর রাত 8টা 8:30টার সময় সারদা দানাপুর ফিরে যায়। এ ব্যবস্থায় কিন্তু জুত হয় না। এক্কা ভাড়া আর অন্যান্য অসুবিধার মূল্য দিয়ে খেলার বহর ঠিক পোষায় না। অবশেষে মতলব ঠাউরে সারদা 100 টাকা দিয়ে মায়ে ঘোড়া একটা এক্কা কিনে ফেললে। রামলাল নামে 15-16 বৎসর বয়সের তার এক ছোকরা চাকর ছিল। মাসিক 1 টাকা বেতন বৃদ্ধির দ্বারা উপরন্তু সে হল এক্কার চালক আর ঘোড়ার রইস। এই নূতন সুযোগের ফলে পদ্ধতিটা একেবারে ঢেলে সাজা হলো। রাত 4টের সময় উঠে কাদম্বিনী ডাল ভাত আর তরকারি রেঁধে ফেলে। রামলাল বাজার থেকে দই মিষ্টি কিনে আনে। তারপর 5:30টার পূর্বেই প্রভু ভৃত্যে স্নানাহার সেরে বাঁকিপুরের পথে বেরিয়ে পড়ে। ঘোড়ার গলায় 3 ষাঁড় সুরেলা ঘণ্টি বাঁধা। ঝুনঝুন ঝুনঝুন শব্দ করতে করতে সুদীর্ঘ 5 মাইল পথ অতিক্রম করে বেলা 6:30 পৌনে 7টার সময় এসে পৌঁছয় বাঁকিপুরে। সে সময় আমি মক্কেল নিয়ে ব্যস্ত থাকি বলে সারদা আমার বাড়ি না এসে অপর কারো গৃহে উপস্থিত হয়। গৃহকর্তার সঙ্গে দেখা হলে হাসি হাসি কাঁচুমাচু মুখে বলে, কি ভাই, একদান হবে নাকি? গৃহকর্তা হয়তো বলে, না ভাই, কাজ আছে, এখন সুবিধা হবে না। ব্যস্ত হয়ে সারদা বলে, আচ্ছা আচ্ছা, থাক থাক, আর একদিন হবে। কাউকে সে চটাতে চায় না। যে খদ্দের আজ হাতে এলো না, আর একদিন আসতে পারে। ঝুনঝুন ঝুনঝুন শব্দ করতে করতে সারদা আর এক গৃহের উদ্দেশ্যে চলতে থাকে। এই রকমে 5 বাড়ি ঘুরতে ঘুরতে একজন হয়তো বলে, আচ্ছা, একদান না হয় বসাই যাক। মহা খুশি হয়ে সারদা রামলালকে ইশারা করে। একটি শৌখিন নরম শতরঞ্জি এনে রামলাল ফরাসের উপর পাতে। তারপর নিয়ে আসে ছক, দাবা, বোড়ে। হান্টলি পামারের বিস্কুটের টিনে তামাক, টিকে, দেশলাই, কলকে এবং তার সঙ্গে কারুকার্য খচিত একটা মোরাদাবাদী ফর্সি। অদূরে মেঝের উপর বসে রামলাল তামাক সাজতে আরম্ভ করে। একমাত্র সময়টুকু ছাড়া গৃহকর্তার আর কোনো সামগ্রী ব্যবহার করে সারদা কৃতজ্ঞতার ভার বাড়াতে রাজি নয়। প্রাতঃকালীন খদ্দের দুষ্প্রাপ্য হলে সারদা আমার গৃহে এসে হাজির হয়। সেখানে তার এবং রামলালের সারাদিনের বিশ্রাম এবং নিদ্রার ব্যবস্থা। সে সময়ে দানাপুরে কাদম্বিনীও নিদ্রা দিয়ে রাত্রির নির্যাতন এবং নিদ্রাভাবের জন্য প্রস্তুত হতে থাকে। রাত্রি 9টা পর্যন্ত আমার গৃহে দাবার আড্ডা জমিয়ে সারদা দানাপুরের জন্য উঠে পড়ে। মধ্যে এক জায়গায় সুরা দিয়ে নিজেকে উত্তপ্ত করে নেয়। তারপর ঝুনঝুন ঝুনঝুন শব্দ করতে করতে পুনরায় দানাপুরের পথে অগ্রসর হয়। এক্কার নিক্কণ শুনতে শুনতে মেজাজের মধ্যে সুরার সুর গমক মারতে থাকে। গৃহের সম্মুখে যখন পৌঁছয় তখন দস্তুর মতো ধ্রুপদের মাঠ দুন চৌদুন আরম্ভ হয়ে গিয়েছে। কড়া নাড়তে নাড়তে সারদা কাদম্বিনীকে বাপান্ত করতে থাকে। তারপর গৃহের মধ্যে প্রবেশ করে মহরমের কায়দায় লাঠি ঘোরাতে আরম্ভ করে। মত্ত স্বামীকে বাঘ মানিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে কাদম্বিনীর 12টা বেজে যায়। রাত 3:30টায় আবার উঠতে হবে, নইলে রামলালকে দিয়ে 2টো উনুনে আঁচ তুলিয়ে 4টের সময় ডাল ভাত চড়ানো যাবে না। আকাশে চন্দ্র সূর্যের উদয়াস্তের যে নিয়ম, দানাপুরে সারদা হালদারেরও ঠিক তাই। সকাল 5:30টার সময় ঝুনঝুন ঝুনঝুন শব্দ করতে করতে পূর্ব দিকে গমন, আর রাত্রি 10:30টায়
ঝুনঝুন ঝুনঝুন করতে করতে পশ্চিম প্রান্তে প্রত্যাবর্তন। এর শীত নেই, বর্ষা নেই, ব্যত্যয় নেই, ব্যতিক্রম নেই। কিন্তু মাস 6 পরে হঠাৎ একসময় ব্যতিক্রম দেখা দিল। উপর্যুপরি 3 দিন সারদার দেখা নেই। এ পর্যন্ত কোনোদিন যে ব্যক্তি 1 ঘন্টা কামাই করেনি তার এরূপ আচরণে খেলোয়াড়ের দল চঞ্চল হয়ে উঠল। আমি হলাম চিন্তিত। অসুখ বিসুখ করল না তো তার? পরদিন ছুটি ছিল। ঠিক করলাম সকালে দানাপুর গিয়ে খবর নিয়ে আসব। পৌষ মাসের শীতের রাত্রি তখনও নিঃশেষে শেষ হয়নি। বিকট কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে লেপ ফেলে চকিত হয়ে উঠে বসলাম। কে? বাইরে থেকে উত্তর এলো, কিষ্টরাম, আমি ভাই সারদা। শিগগির দোর খোলো, সর্বনাশ হয়েছে। তাড়াতাড়ি দোর খুলে বাইরে এসে দেখি সারদা দাঁড়িয়ে, মুখে উৎকট মদের গন্ধ। কি ব্যাপার? 8-20 বেটি রাত 12টার সময় পালিয়ে গেছে কিষ্ট। পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে? একেবারে পগার পার, বুঝছিস নে, মৃত্যু হয়েছে তার। বলে সারদা আমার গলা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। বললাম, ভুলিস কি সারদা, হঠাৎ কি এমন হলো? মাটিতে বসে পড়ে মাথা নাড়তে নাড়তে সারদা বলতে লাগলো, কিছুই হলো না রে ভাই। দিন 3 সামান্য জ্বর হলো, তারপর রাত্রি 12টার সময় 2-4টে খাবি খেয়ে চোখ বুঝল। তুই গিয়ে সৎকার করিয়ে দে ভাই, আমার হাতে একটিও পয়সা নেই। পরশু সেভিংস ব্যাংক থেকে টাকা তুলে তোর দেনা শোধ করব। হাত ধরে সারদাকে দাঁড় করিয়ে সহানুভূতির কণ্ঠে বললাম, বিপদে অধীর হতে নেই সারদা, তুই শান্ত হ। তোর কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। সারদা বললে, এবার তাহলে আমার ব্যবস্থা কর। তোর আবার কি ব্যবস্থা? ডান হাত এগিয়ে দিয়ে সারদা বললে, গোটা 2 টাকা দে, মথুরসার দোকানে গিয়ে ঠান্ডা হই। বাড়ির বোতলে যেটুকু তলানি পড়েছিল তাই খেয়ে এসেছি। তাতে কিন্তু হবে না ভাই, এ বেজায় শোক। বললাম, আমি তৈরি হয়ে নিচ্ছি, ঠান্ডায় থাকিস নে, ভিতরে গিয়ে বস। ঘরে প্রবেশ করে আমার 2 হাত চেপে ধরে কাতরভাবে সারদা বললে, একটা কথা কিষ্ট। কি? শীতে শেরখানেক চন্দনকাঠ ছড়িয়ে দিস। শালিকে সত্যিই ভালোবাসতাম ভাই। বলে পুনরায় উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল। বললাম, তাই হবে, স্থির হ। তোর সঙ্গে গাড়ি আছে? এক্কা? আছে, আমাকে কিন্তু মৎস্যর দোকানে নামিয়ে দিস ভাই। এ কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে প্রবেশ করলাম। কাদম্বিনীর মৃত্যুর দিন 3 পরে সারদা কাশী রওনা হলো। সঙ্গে গেল রামলাল। কাশীতে সারদার এক দূর সম্পর্কের মাসি বাস করে। তারই বাসায় উঠে সারদা কাদম্বিনীর পারলৌকিক কার্য সমাপন করবে। যাবার সময় আমাকে বলে গেল, সংসার ধর্ম আর কার জন্যে করব বল? কাশী গিয়ে এবার সাধুসঙ্গ করব স্থির করেছি। দানাপুরের বাড়িটা খদ্দের ঠিক করে বিক্রি করবার ব্যবস্থা তুই করিস। খবর দিলেই আমি 2-3 দিনের জন্য এসে কোবলা করে দিয়ে যাব। বিদেশে বাল্যবন্ধু লাভ করে আনন্দেই ছিলাম। বিয়োগ বেদনার সম্ভাবনায় মনটা বিষণ্ণ হয়ে উঠল। কিন্তু কাদম্বিনী যদি নিজের প্রাণ দিয়ে সারদার অধ্যাত্ম সাধনার পথ সুগম করে দিয়ে গিয়ে থাকে, আমি কেন নিজের সুখ দুঃখ নিয়ে তার মধ্যে ব্যস্ত হই? দেওকিলাল নামে আমার এক মক্কেল ছিল, তার বাড়ি দানাপুরে। সারদার বাড়ির কথা তাকে একদিন বললাম। ঔৎসুক্য সহকারে সে বললে, তার এক আত্মীয় দানাপুরে বাড়ি কেনবার চেষ্টা আছে, তাকে সে ও বাড়ির কথা জানাবে।
বাড়ি দেখে দেউকিলালের আত্মীয়ের পছন্দ হলো। দর দিলে 1200 টাকা। ভালোই। সারদা জানিয়ে গেছে 1000 টাকা পেলে বিক্রি করতে রাজি হবে। এ নিজে থেকে 200 টাকা বেশি বলছে। হয়তো মনে মনে আরও কিছু চেপে রেখেছে, চাপ দিলে বাড়তে পারে। দেউকিলালকে বললাম, 2-4 দিনের মধ্যে সারদাকে চিঠি দিচ্ছি। দিন 2 পরে দেউকিলাল আমাকে জিজ্ঞাসা করলে, কাশিতে কি চিঠি লিখেছেন উকিল সাহেব? বললাম, এখনও লিখিনি, আজকালের মধ্যে লিখব। তাহলে আর লিখতে হবে না, হালদারবাবু এসে গেছেন। কাল বৈকালে বাজারে তাঁকে দেখেছি। তুমি তাকে চেনো? সহাস্য মুখে দেউকিলাল বললে, আগে থেকেই চিনি, কিন্তু সাহেব ওকুর পর থেকে দানাপুরে কে না তাকে চেনে। একটু চুপ করে থেকে বললে, এবার তাহলে একটু তাড়াতাড়ি ওর সঙ্গে কথাটা পাকা করে নিন, আবার হয়তো কোনো দিন কাশি ফিরে যাবেন। বললাম, আচ্ছা। সারদা ফিরে এসেছে অবগত হয়ে মনে মনে খুশি হলাম। পরদিনই গেলাম তার সঙ্গে দেখা করতে। দানাপুর রেল স্টেশন থেকে সারদার বাড়ি বেশি দূর নয়। তার বাড়ির কাছ বরাবর পথে দেখা হলো রামলালের সঙ্গে। জিজ্ঞাসা করলাম, কী রে রামলাল, কবে এলি তোরা? সহাস্য মুখে রামলাল বললে, পরশো ফজিরে। বাবু বাড়ি আছেন? জি হ্যাঁ, বাবু আছেন। আপনি যান না, দরবাজা খোলাই আছে। আমি পান নিয়ে এখনই আসছি। সদর দরজা ভেজানো ছিল, ঠেলা দিতে খুলে গেল। ভেতরে প্রবেশ করে উঠান পেরিয়ে বারান্দায় উঠে দেখি, ঘরের ভিতর তক্তপোষের উপর পিছন ফিরে বসে সারদা নতমুখে নিবিষ্ট মনে কি দেখছে। অপ্রত্যাশিত উপস্থিতির দ্বারা তাকে বিস্মিত ও পুলকিত করে দেবার লোভে সন্তর্পণে একটু অগ্রসর হয়ে নিজেই বিস্মিত হয়ে গেলাম। শুধু নতমুখ সারদাই নয়, আধখেলা দাবা বোরের ছকের ওপর দিকে নতমুখী সুন্দরী তরুণী। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল, কি ব্যাপার? মুখ তুলে আমাকে দেখে মৃদু স্বরে, এই বলে আরক্ত মুখে তক্তপোষ থেকে অবতরণ করে তরুণী কোণের দিকে সরে গেল। ঘর ছেড়ে পালাবার উপায় নেই, পথ আগলে আমি দাঁড়িয়ে। পিছন ফিরে আমাকে দেখে সারদা আনন্দে উচ্ছল হয়ে উঠল। আরে কিষ্টরাম যে, কিরে, কি করে সন্ধান পেলি? তারপর সজোরে নিজের পাশে এক থাপ্পড় মেরে বললে, বস ভাই, এখানে বস। বললাম, তা না হয় বসছি, কিন্তু ইনি কে? সহাস্য মুখে সারদা বললে, এত বড় উকিল হয়ে এটা আর বুঝলি নে কেষ্ট? এটি মাসিমার দেওর ঝি হেমাঙ্গিনী, আমার স্ত্রী বটে, কাশী থেকে বিয়ে করে এনেছি। বললাম, তা বেশ করেছিস, কিন্তু কাশীতে তো গেছিলি সাধুসঙ্গ করতে, তার কি হলো? সারদা অট্টহাস্য করে উঠল। সে কথা আর বলিস নে ভাই, কাশীতে একটিও আসল সাধুর দেখা পেলাম না, সবাই চিৎহাত সাধু। তাই মাসির বাড়িতে হেমার দেখা পেয়ে সাধ্যি সঙ্গ লাগিয়ে দিলাম। দাবা শেখাচ্ছিস? ভ্রুকুঞ্চিত করে সারদা বললে, খেপেছিস? ও আমাকে শিখাতে পারে। মাসির বাড়িতে দাবা খেলতে খেলতেই তো কিস্তিমাত করে গাঁট বাঁধলে। বলে হেসে উঠল। তারপর বলে চলল, গজের খেলা খেলে বেজায়, এক দান খেলে দেখ না কেন, যেখানেই তুই তোর রাজা থুবি দেখবি কোনাকুনি শালির 2 গজ সুঁড় উঁচিয়ে আছে। বললাম, সুঁড় দিয়ে ওর গজ তোর রাজাকে বন্দি করলে আপত্তি নেই, কিন্তু তাকে বন্দি করলে বন্ধুহারা হব। সহাস্য মুখে সারদা বললে, সে ভয় নেই কিষ্ট, আমরা কি মতলব করেছি জানিস? কি মতলব?
কাশি যাবার সময় ঘোড়াটা বেচে দিয়ে গিয়েছিলাম। এসে অবধি একটা ঘোড়া কেনবার চেষ্টা করছি। ঘোড়া কেনা হলেই আবার আগের মতো তোদের পাড়ায় যেতে আরম্ভ করব। তবে এবার আর একা নয়, জোরে। আর ভোরে নয়, বেলা 3টের সময়। হেমাকে তোর বাড়ি থুয়ে 2-4 ঘর সেরে আসব। তারপর সন্ধ্যা থেকে তোর বাড়ি আড্ডা জমিয়ে রাত 9টার সময় রওনা। বললাম, পথে মোত্রর দোকানে গাড়ি থামবে না তো? হা হা করে হেসে উঠে সারদা বললে, তার আর উপায় নেই রে ভাই। আটকুড়ির বেটি আমাকে দিয়ে বিশ্বেশ্বরকে সুরা উচ্ছুগণ্ড করিয়েছে। হেমাঙ্গিনী ধীরে ধীরে আমার সম্মুখে এসে দাঁড়াল, অবগুণ্ঠন কপালের মাঝ বরাবর। ঈষৎ নত হয়ে করজোরে আমাকে অভিবাদন করে বললে, ঠাকুরপো, আপনি যে আমাদের কত আপনার তা আমার জানতে একটুও বাকি নেই। আপনারা দুজন খেলতে বসুন, আমি আপনাদের খাবার করে নিয়ে আসি। হেমাঙ্গিনী ঘর থেকে বেরিয়ে গেল। পিছন থেকে তাকে দেখতে দেখতে মনে হলো হেমাঙ্গিনী নাম বেমানান হয়নি, কিন্তু সৌদামিনী হলে সারদার 2 স্ত্রীর নামের অর্থসঙ্গতি আরও অনেক জোরালো হতো। এতক্ষণ শুনলেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সারদা মাতাল। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।